ফ্রেন্ডস, এরোটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে লুসি পোয়েমস আলোচনা করব। এই পোয়েমটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে আমি এমসিকিউ টাইপের কোশ্চেন আনসারগুলো আলোচনা করতে থাকব এবং কবিতা যে টেক্সট সেটা আলোচনা করব। এখানে আলোচিত হবে লুসি পোয়েমস এর ব্যাকগ্রাউন্ড এবং কিছু এক্সট্রা ইনফরমেশন। লুসি পোয়েম হচ্ছে 5টা কবিতার একটা কালেকশন। সেই 5টা কবিতাকে একসঙ্গে বলা হয় লুসি পোয়েমস। তার যে প্রথম কবিতাটা, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এটার টেক্সটটা আজকে আলোচনা করব এবং সাথে ইনফরমেশন এমসিকিউ টাইপ কোশ্চেন আনসার আলোচনা করব। তো চলুন শুরু করি। লুসি পোয়েমস ওয়াজ পাবলিশড ইন 1800 ইন দ্য সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস। তো লিরিক্যাল ব্যালাডসের ফার্স্ট এডিশন প্রকাশিত হয়েছিল 2 বছর আগে, ইন 1798, আর এটা হচ্ছে সেকেন্ড এডিশন। এই লুসি পোয়েমস এর মধ্যে আমরা পাবো 5টা কবিতা। There are 5 poems in the series of Lucy poem. Next information, the poem was written when the poet was in Germany. Next information, Lucy কে ছিল? Lucy is an unknown girl, যার আইডেন্টিটি সঠিকভাবে জানা যায়নি। নেক্সট, হু ইজ দ্য সাবজেক্ট অফ দ্য লুসি পোয়েম? লুসি পোয়েম কাকে নিয়ে হয়েছিল, আলোচিত হয়েছে? সেটা হচ্ছে লুসিকে নিয়েই আলোচিত হয়েছে লুসি পোয়েমস। এরপর দেখব, আইডেন্টিটি অফ লুসি ইজ ফিক্সড আপন অর সেটেলড আপন পার্সোনা। লুসি বলতে একজন ব্যক্তিকে ঠিক করে নেওয়া হয়েছে। ক্রিটিক্সরা একটা মতামতে পৌঁছেছেন যে লুসি কে হতে পারে। সে হচ্ছে কবির বোন, সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। সাম ক্রিটিক্স সেজ দ্যাট লুসি মে বি এ নিকনেম ফর অ্যানিটি ভ্যালন। অ্যানিটি ভ্যালন হতে পারে আবার। অ্যানিটি ভ্যালন কে ছিলেন? এ ফ্রেঞ্চ ওম্যান, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিলাভেড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন ফ্রান্সে ছিলেন তখন একটা মহিলার প্রেমে পড়ে যান তিনি, যার নাম ছিল অ্যানিটি ভ্যালন। সেই লুসি বলতে অ্যানিটি ভ্যালনও হতে পারে। অ্যানিটি ভ্যালন গেভ বার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইলিগাল চাইল্ড। অ্যানিটি ভ্যালন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অবৈধ সন্তান, একটি মেয়ে, তাকে জন্ম দিয়েছিলেন এবং তার নাম ছিল, সেই মেয়েটির নাম ছিল ক্যারোলাইন অর ক্যারোলিন। নেক্সট, সাম ক্রিটিক্স ফিল দ্যাট নেম লুসি কে ছিল? নিও আর্কেডিয়ান কমন প্লেস। আর্কেডিয়া বলতে একটা ইমাজিনারি ল্যান্ড বুঝি, সেখানকার কোনো একটা জায়গা হবে যেটা ইমাজিনারি প্লেস লুসি বলতে, সেটাকে বোঝানো হয়, অনেকে তাই মনে করেন। লুসি গ্রে বলতে আবার দেখুন আরেকটা কবিতা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লুসি গ্রে বলে একটা কবিতা, সেটা আলাদা কবিতা, সেটা হচ্ছে একটা ব্যালাড। কিন্তু এখানে যে লুসি পোয়েমসের যে লুসি, সেটা কিন্তু আনাদার লুসি। লুসি লিভড ইন এ কটেজ। লুসি একটি কটেজে বাস করে, সেটা কোথায়? বিসাইড দ্য স্প্রিং অফ দ্য রিভার ডোভ। এই কবিতার মধ্যে আমরা পাবো ডোভ বলে একটা নদীর নাম, এবং সেই নদীটা উৎপন্ন হয়েছে যে ঝর্ণা থেকে। সেই ঝর্ণার কোলে, ঝর্ণার পাশে কোনো একটা কটেজে লুসি বসবাস করেন। আমি বলেছিলাম এই লুসি পোয়েমস বলতে এ সিরিজ অফ 5 পোয়েমস। সেই 5 পোয়েমস, 5টা কবিতার নাম কি? প্রথম কবিতা, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। দ্বিতীয় কবিতা, শি ডুয়েল্ড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। থার্ড পোয়েম, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। ফোর্থ পোয়েম, 3 years she grew in sun and shower. Fifth poem, a slumber die my spirit seal. তো আমরা আজকে এই প্রথমটা টেক্সট আলোচনা করব। প্রথমটা, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এবং নেক্সট ভিডিওতে সেকেন্ড আলোচনা করব, শি ডুয়েল্ড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। টেক্সট দেখি। টেক্সট আমরা পড়তে শুরু করছি। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। নোন বলতে এখানে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সঞ্চার করা। আমার অভিজ্ঞতা হয়েছে। কিসের অভিজ্ঞতা? অদ্ভুত এক রকমের বিচিত্র, অদ্ভুত রকমের খিচুনি, মনের মধ্যে যে জ্বালাতন, সেই প্যাশন আমি অনুভব করেছি। আমার মধ্যে সেই রকম একটা এক্সাইটমেন্ট হয়েছে। স্ট্রেঞ্জ, অদ্ভুত রকমের। ফিটস অফ প্যাশন, প্যাশন বলতে ইমোশন, আবেগের যে খিচুনি, সেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। অ্যান্ড আই উইল ডেয়ার টু টেল, আর এই কথাটা আমি বলতে সাহস করি, বাট ইন দ্য লাভার্সেস এয়ার অ্যালোন, কিন্তু সেটা আমি কাকে বলবো? শুধু কোনো প্রেমিকের কানে কানে বলবো, কোনো প্রেমিককে বলবো। হোয়াট ওয়ান্স টু মি বিফল, যে অনুভূতিটা আমার উপরে পড়েছিল, আমার উপরে হয়েছিল। বিফল বলতে এখানে হ্যাপেন, আমার উপরে হয়েছিল। আমি যে অনুভূতিটা অনুভব করেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেটা শুধুমাত্র একজন লাভারের কানেই বলবো, কারণ লাভার ভালো করে জানে সেটা।
একমাত্র লাভারই অনুভব করতে পারবে আমার কি অনুভূতি হয়েছিল, অন্য কেউ সেটা পারবে না, কারণ যে লাভার হয় তার একটা প্র্যাকটিক্যাল নলেজ এক্সপিরিয়েন্স থাকে, সেই জন্য কবি তাকেই বলতে চায়, লাভারকে বলতে চায়, অন্য কাউকে বলতে চায় না, কারণ অন্য কেউ কবির এই অনুভূতিটা ঠিকমতো ইন্টারপ্রিট করতে পারবে না, বুঝতে পারবে না। পোয়েট ওয়ান্টস টু টেল দ্য ফ্যাক্ট টু অনলি হিজ beloved লুসি অলসো। এখানে এখানে আমরা তার বিলাভেটকেও বুঝতে পারি যে লুসিকেই শুধু বলতে চায়, সেটাও হতে পারে, না হলে অন্য কোনো লাভার যারা হবে তাদেরকে শুধু বলতে চায়, যারা তার অনুভূতিটাকে সঠিকভাবে বুঝতে পারবে, কবি যেটা বোঝাতে চান সেটা সঠিকভাবে ইন্টারপ্রেট করতে পারবে। পরের 4 লাইন দেখি। হোয়েন শি আই লাভড, যখন তাকে আমি ভালোবাসতাম, লুকড এভরিডে, তাকে আমি প্রতিদিন দেখতাম, ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, এবং তাকে দেখে মনে হতো সে হচ্ছে জুন মাসের, এখানে জুন বলতে আমরা সামার সিজনকে বুঝতে পারবো, যে সামার সিজনকে কল্পনা করছেন কবি, সেই জুন মাসে যে একটা গোলাপ ফোটে, সেই গোলাপ যেরকম ফ্রেশ লাগে দেখতে, সেই তাকেও দেখতে সেই রকমই লাগতো। তাতে এখানে ফিগার অফ স্পিচ সিমিলি ব্যবহার করা হয়েছে, কবি তার প্রেমিকাকে ফ্রেশ রোজ ইন জুন, জুন মাসের ফ্রেশ গোলাপের সঙ্গে তুলনা করছেন। আমি টু হার কটেজ, তার কটেজের দিকে, কুড়ে ঘরের দিকে, বেন্ড মাই ওয়েস, আমার যে যাত্রা শুরু করলাম, আমার রাস্তা তার দিকে, আমি সেই দিকে যেতে শুরু করেছিলাম। এখানে বেন্ড বলতে ফিক্সড, আমার যে গন্তব্য সেটা আমি ফিক্সড করলাম কার দিকে, তার কটেজের দিকে। বিনিথ অ্যান ইভিনিং মুন, সন্ধ্যায় যে চাঁদ ওঠে সেই চাঁদের আলোর নিচে, চাঁদের আলোর মধ্য দিয়ে, বিনিথ বলতে নিচ দিয়ে, আমি তার কটেজের দিকে যাত্রা শুরু করেছিলাম। পরের স্ট্যান্জা দেখুন। আপন দ্য মুন আই ফিক্সড মাই আইস, আমি আমার চোখ রেখেছিলাম আপন দ্য মুন, চাঁদের দিকে, অর্থাৎ চাঁদকে এখানে কবি তার গাইড হিসেবে কল্পনা করছেন। মুন ইজ দ্য গাইড হিয়ার। অল ওভার দ্য ওয়াইড, লি বলতে বোঝানো হচ্ছে উন্মুক্ত একটা জমি, ময়দান, তৃণভূমি, সেই তৃণভূমির উপর দিয়ে আমি যেতে শুরু করেছিলাম। অল ওভার দ্য ওয়াইড, দিগন্ত বিস্তৃত, ওয়াইড প্রসারিত তৃণভূমির ওপর দিয়ে, মাঝখান দিয়ে আমি আমার যাত্রা করলাম। উইথ কুইকেনিং পেস, পেস বলতে এখানে পায়ের স্টেপ বোঝানো হয়, হেঁটে চলা, আমার পদক্ষেপ আমি দ্রুত চালালাম, কুইকেনিং। মাই হর্স ড্রিউ নাই, আমার যে ঘোড়াটা সেটা ড্রিউ নাই, নিয়ার, একদম কাছাকাছি চলে গেছিল, ড্রিউ বলতে সেই দিকে চলে যাওয়া, কাছাকাছি চলে গেছিল। দোজ প্যাথস সো ডিয়ার টু মি, আর ওই যে রাস্তা, তার কটেজের দিকে রাস্তা, তার দিকে যে গন্তব্যের দিকে যে রাস্তা, সেই পথটা ছিল আমার কাছে খুবই প্রিয়, কারণ সেই পথে গেলেই আমি তার দেখা পাবো, সেই জন্য বলা হচ্ছে যে সেই পথটা কবির কাছে খুবই প্রিয়। কবি কিন্তু এখন পৌঁছে গেছেন, অ্যান্ড নাও, এখন উই রিচড দ্য অর্চার্ড প্লট, অর্চার্ড গার্ডেন, এখানে অর্চার্ড বলতে ফ্রুটস গার্ডেন, সেই ফ্রুটস গার্ডেনের কাছে আমরা পৌঁছে গেলাম। আমরা বলতে এখানে কবি এবং তার ঘোড়া, দ্য হর্স অ্যান্ড দ্য পোয়েট রিচড টু দ্য নিয়ার বাই ফ্রুটস গার্ডেন অ্যান্ড, এবং অ্যাজ উই ক্লাইম্ব দ্য হিল, এবং এরপরে পাহাড়ের দিকে উঠতে হবে, রাস্তাটা সেই দিকে গেছে। যখন আমরা পাহাড়ের দিকে ক্লাইম্বড, উঠছিলাম, দ্য সিঙ্কিং মুন, ডুবন্ত চাঁদ, টু লুসিস কটেজ, কট, এখানে কট বলতে কটেজ, লুসির কটেজের পিছনে চাঁদ ডুবে যাচ্ছে, সেটা কেম নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল, সেই চাঁদটা যেন আরও কাছে, আরও কাছাকাছি চলে আসছে, মানে সেই চাঁদের কাছাকাছি যেন আমি আমার ঘোড়া নিয়ে আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছিলাম। দিস ইজ দ্য ইমাজিনারি জার্নি। এখানে কবি বলতে চেয়েছেন কবি যেন আরও ডুবন্ত চাঁদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এখানে ডুবন্ত চাঁদ ডুবে যাওয়াটা হচ্ছে পেসিমিজম, নিরাশাবাদের প্রতীক, আর রাইজিং সান যদি হতো তাহলে সেটা হতো অপটিমিজম, আশাবাদের প্রতীক। কবির আশা যেন এখানে আরও শেষ হয়ে আসছে, কারণ চাঁদ ওদিকে ডুবে যাচ্ছে এবং কবি যেন সেই ডুবন্ত চাঁদের কাছাকাছি, ডুবন্ত চাঁদটাই যেন তার কাছাকাছি চলে আসছে। তাহলে এখানে কবির হতাশা, নিরাশা যেন বেড়ে চলছে, যতই কাছাকাছি চলে যাচ্ছে কবির উদ্বিগ্নতা যেন আরও বেড়ে যাচ্ছে, উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে, মনের মধ্যে চিন্তা বেড়ে যাচ্ছে। পরের স্ট্যান্জা দেখি। ইন ওয়ান অফ দোজ সুইট ড্রিমস আই স্লিপড, আমি অনেকগুলো সেই সব চিন্তার মধ্যে ঘুমিয়ে পড়লাম। কবি এখন এখানে রেস্ট নেবে, ঘুমিয়ে পড়বে, আই স্লিপড, এবং স্বপ্নের মধ্যে, সুইট ড্রিমস এর মধ্যে সে ডুবে যাবে, ঘুমিয়ে পড়বে। সেই সব স্বপ্ন বলতে স্বপ্ন যেগুলো সে লুসিকে নিয়ে দেখতো। কাইন্ড নেচার সেস জেন্টলেস্ট বোন, বলছে এখানে দয়ালু যে নেচার, প্রকৃতি, তার একটা দান, এই ঘুমটা, স্বপ্নের মধ্যে বিভোর হয়ে তাকে নিয়ে চিন্তা করে ঘুমানো, এটা হচ্ছে দয়ালু প্রকৃতির একটা সুন্দর জেন্টিলেস্ট
বুন বলতে আশীর্বাদ। অ্যান্ড অল দ্য হোয়াইল পুরো সময় ধরে মাই আইস আই কেপ্ট আমি আমার চোখ রেখেছিলাম অন দ্য ডিসেন্ডিং মুন সেই ডুবন্ত চাঁদের দিকে। মাই হর্স মুভড অন তারপর আবার যাত্রা করছে, কবির ঘোড়া সামনে ছুটে যাচ্ছে। হুপ আফটার হুপ, হুপ বলতে ঘোড়ার খুরে, মানে ঘোড়া দ্রুত গতিতে চলছে, হুপ আফটার হুপ। হি রেইজড ঘোড়া তার পা তুলল এবং সামনের দিকে ধাবিত হলো। অ্যান্ড নেভার স্টপড ঘোড়া কখনোই থামলো না, ঘোড়া নিরন্তর ছুটল। হোয়েন ডাউন বিহাইন্ড দ্য কটেজ রুফ যখন আমরা কটেজ যে কুড়ে ঘরে লুসি থাকতো সেই কটেজের বিহাইন্ড পিছনের দিকে যখন আমরা একেবারে পৌঁছে গেলাম কাছাকাছি, অ্যাট ওয়ান্স সাথে সাথে তখনই দ্য ব্রাইট মুন ড্রপড তখনই সেই উজ্জ্বল চাঁদ যেটা দেখা যাচ্ছিল সেটা ড্রপড হয়ে গেল, সেটা আর দেখা গেল না, সেটা ডুবে গেল। তো এই ঘটনা, এই চাঁদ ডুবে যাওয়ার ঘটনা কবির মনকে দুঃখিত করলো এবং চিন্তায় ভরিয়ে তুলল। এরপর কবি বলছেন, হোয়াট ফন্ড অ্যান্ড ওয়ে ওয়ার্ড থটস কি এমন খেয়ালি চিন্তা, ফন্ড অ্যান্ড ওয়ে ওয়ার্ড থটস যার যাত্রাপথে চিন্তা, উইল স্লাইড ইন্টু যেটা ঢুকে যায়, লাভার্সেস হেড প্রেমিকের মাথার মধ্যে কি এমন চিন্তা দুর্ভাবনা ঢুকে যায়। এখানে ফন্ড বলতে বোঝানো হচ্ছে খেয়ালি, প্রিয় প্রিয় চিন্তা। ওয়ে ওয়ার্ড বলতে একগুয়ে, ভয়ঙ্কর এবং অবস্টিনেট, একগুয়ে চিন্তা নিরন্তর একজন প্রেমিকের মাথার মধ্যে ঢুকতে থাকে। কবি ভাবছেন, উদ্বিগ্নতা প্রকাশ করছেন। এখানে নোট অফ এক্সক্লামেশন দেখে এটা বুঝতে হবে, এই নোট অফ এক্সক্লামেশন, যে কি এমন চিন্তা যেটা থামেই না, একগুয়ে চিন্তা ঢুকতেই থাকে মাথার মধ্যে। এবার তিনি বলছেন, ও মার্সি টু মাইসেলফ আই ক্রাইড। এবার কবি নিজের সাথে কথা বলছেন, আমি আমার কাছে চিৎকার করে আমি নিজেকে বললাম, হে মার্সি, হে দয়াবান, ক্ষমা, পার্ডন তুমি। ইফ লুসি শুড বি ডেড লুসি কি মারা গেছে, লুসি কি মারা গেল। কবি ভয় পাচ্ছে এখানে, ক্ষমা দৃষ্টি কৃপা দৃষ্টি তুমি নেমে আসো, কারণ কবি এখানে ভয় পাচ্ছে যে ইফ লুসি শুড বি ডেড পাশে লুসি মারা যায়। হেয়ার ও মার্সি, এখানে দেখুন মার্সি যেন একটা ব্যক্তি, মার্সিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যেন মার্সি কোনো একটা ব্যক্তি, সে কাজ করবে, সে তার ক্ষমা দৃষ্টি দেখাবে, মার্সি নেমে আসবে। এখানে ও মার্সি, এখানে পার্সনিফিকেশন, ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। আবার যখন ও মার্সি কোনো আইডিয়া বা কোনো ইনঅ্যানাইমেট অবজেক্টকে উদ্দেশ্য করে যখন কোনো অ্যাড্রেস করে কিছু বলা হয় তখন সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, ফিগার অফ স্পিচ, এটা ব্যবহার করা হয়েছে। এবার আমরা এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ বলতে আমি যেভাবে বলি সেটা হচ্ছে ডিরেক্টলি আনসার বলতে থাকি, কারণ এতে টাইম বেঁচে যাবে, টাইম অতটা লাগবে না। যেমন 14 নাম্বার এমসিকিউ হিসেবে আমরা যদি বলি, কোশ্চেন আনসার হিসেবে, স্ট্রেন্থ ফিটস অফ প্যাশন মিনস, স্ট্রেন্থ ফিটস অফ প্যাশন বলতে কী বোঝানো হয়। এখানে যদি আমি অনেকগুলো অপশন দিতাম তাহলে অনেক টাইম লাগতো, তো আমি সরাসরি আনসারটা বলে দিই, তাহলে এক্সাম হলে কি হবে, সঠিক আনসারটাই চোখের সামনে প্রথমেই ধরা পড়ে যাবে। এখানে স্ট্রেন্থ ফিটস অফ প্যাশন বলতে বোঝানো হচ্ছে স্ট্রেন্থ ফিয়ার্স দ্যাট প্লেগ দ্য মাইন্ড, অদ্ভুত রকম একটা ভয় যেটা মনকে আচ্ছন্ন করে, সেটাকে বোঝানো হচ্ছে। লি, LEA, কবিতাতে লি কথাটা ব্যবহার করা হয়েছে। লি মানে বোঝায় ওপেন ল্যান্ড কভার্ড ইন গ্রাস, তৃণভূমি। বুন, BOON, বুন বলতে বোঝানো হয় গিফট অর সামথিং হেল্পফুল, অর বুন বলতে এখানে আশীর্বাদ বোঝানো হয়। ড্রপড মিনস, ড্রপড বলতে এখানে বোঝানো হয়েছিল ডিসঅ্যাপিয়ার্ড, আমরা জানি চাঁদটা ড্রপড হয়ে গেছিল। হোয়াট ইনসিডেন্ট বিফল দ্য পোয়েট, কোন ঘটনা কবির জীবনে ঘটেছিল, সেটা হচ্ছে নাইট টাইম জার্নি টু লুসিস কটেজ। সেটা হচ্ছে, সেই ঘটনাটা হচ্ছে যে কবি রাত্রিবেলাতে লুসির কটেজের দিকে যাত্রা করেছিলেন। পোয়েট ওয়াজ গাইডেড বাই ইভিনিং মুন, সন্ধ্যার চাঁদের দ্বারা কবি গাইড পেয়েছিলেন, কারণ চাঁদকে তিনি গাইড হিসেবে নিয়েছিলেন। হি ওয়াজ অন এ, কবি যাচ্ছিলেন কিসে করে, হর্স ব্যাক, ঘোড়াই করে, কারণ ওখানে রাইডিং কথাটা রয়েছে, রাইডিং। নেক্সট দেখি, পোয়েট ফিয়ার্ড দ্যাট, কবি ভয় পাচ্ছিলেন যে, কি ভয় পাচ্ছিলেন, চিন্তা করছিলেন যে লুসি ওয়াজ ডেড। ইফ লুসি ওয়াজ ডেড, লুসি মারা তো যায়নি, পাশে লুসি মারা যায়। নেক্সট, হোয়াই ইজ ইট অনলি ফর দ্য ফিয়ার অফ দ্য লাভার, কেন কবির কথাটা কবি বলবেন শুধুমাত্র প্রেমিককে, কোনো একজন প্রেমিককে বলবেন, প্রেমিকের কানে শোনার পক্ষে এটা উপযুক্ত কেন, ফিট ফর দ্য ইয়ার অফ দ্য লাভার, কারণ বিকজ অনলি এ লাভার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্রিহেনশন অ্যান্ড স্ট্রেন্স ফিয়ার অফ দ্য লাভার্স মাইন্ড। পোয়েট কম্পেয়ার্স লুসি, লুসিকে কল্পনা করেছেন, তুলনা করেছেন কার সাথে, উইথ ফ্রেশ রোজ ইন দ্য মান্থ অফ জুন, এখানে আমরা সামার সিজনের ইন্ডিকেশন পাচ্ছি। আবার নেক্সট, ও মার্স, এখানে কেউ কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, পার্সনিফিকেশন, এবং
অ্যাপোস্ট্রফি, আমি আগেই বলেছি অ্যাপোস্ট্রফি কোনো কাউকে উদ্দেশ্য করে কিছু বলা, যেমন ও মার্সি, মার্সিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই এটি অ্যাপোস্ট্রফি। তো নেক্সট দেখি, কাইন্ড নেচার্স জেন্টিলেস্ট বোন, এটা বলতে কি বোঝানো হয়েছে? দ্য পোয়েট মিনস টু সে দ্যাট হেয়ার এ সাউন্ড স্লিপ ব্রিংস হিম এ সুইট ড্রিম অফ লুসি, ইট ইজ এ ব্লেসিং টু হিম। মুন ইজ দ্য সিম্বল অফ লাইফ, হেয়ার চাঁদ কাকে সিম্বলাইজ করে? লাইফ। সো থ্যাংক ইউ। এরপরের ভিডিওতে আমরা নেক্সট পোয়েম আলোচনা করব। টাটা, বাই বাই।